সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিত হাসান। আমরা জানি বর্তমান বিশ্বে নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ এক নম্বরে অবস্থান করছে এবং এই রোগে মৃত্যুর হার অনেক বেশি। এবং এই হৃদরোগে আমরা আসলে ভুগছি কিনা এই আতঙ্কে কিন্তু একটি বয়সের পর থেকে সবাই আসলে আশঙ্কা করতে থাকেন। একটু বুকে ব্যথা হলে পরেই হয়তো ভেবে বসেন যে আমার কি হার্টের কোনো সমস্যা হলো কিনা, অথবা কেউ একজন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গেলেন, সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু ভাবতে থাকেন যে আমারও কি এটি হচ্ছে কিনা বা হবে কিনা। সকল বুকে ব্যথায় হৃদরোগ নয়, কিন্তু এটিও সত্য যে বুকে ব্যথা হলে পরে হৃদরোগ কিনা সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত সেটি কিন্তু বলা উচিত হবে না যে সেটি হৃদরোগ নয়, এবং সেজন্য নিকটবর্তী হসপিটালে যাওয়া উচিত। নির্ধারিত যে পরীক্ষাগুলো দিয়ে হৃদরোগ নির্ধারণ করা হয় সেটি করা উচিত, কারণ এই বিষয়ে কোনো আসলে আমরা বলবো যে কোনো রিস্ক নেওয়া যাবে না। এবং এই হৃদরোগ নিয়ে আমরা আজকের যে বিষয়টি নির্ধারণ করেছি যে আপনি আসলে কি হৃদরোগে ভুগছেন কিনা, এটা আসলে বুঝবেন কী করে। এটা বোঝার জন্য অনেকগুলো বিষয় রয়েছে। যেমন আমরা ক্লিনিক্যালি যদি চিন্তা করে থাকি যে আমাদের কোনো শারীরিক কোনো কসরতের পরে কোনো বুকে ব্যথা হচ্ছে কিনা, একটু হাঁটলে পরে আমরা হাঁপিয়ে যাচ্ছি কিনা, কষ্ট হচ্ছে কিনা, এটি একটি যেরকম বিষয়। একই সঙ্গে একটি রেগুলার স্ক্রিনিং যে আমরা কিছু টুলস রয়েছে সেগুলো দিয়ে যদি নির্ধারণ করতে পারি সেটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের বংশের বা পারিবারিক যদি হৃদরোগের ইতিহাস থাকে, যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছেন, যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন, ওনারাও কিন্তু হৃদরোগের জন্য আসলে একটি আমি বলবো যে আশঙ্কার একটি বিষয় হয়ে দাঁড়ায়। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ডাক্তার মঞ্জুর মোরশেদ, ইনভেসিভ কার্ডিওলজিস্ট, কনসালটেন্ট ইনভেসিভ কার্ডিওভাস্কুলার ডিজিজ, আলবার্ট আইনস্টাইন কলেজ অফ মেডিসিন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ডাক্তার মঞ্জুর মোরশেদ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে দর্শকবৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। জি, অসংখ্য। এবং দর্শক, আপনারা যদি হৃদরোগ বিষয়ক কোনো প্রশ্ন আপনাদের মনে আসে, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারের সঙ্গে। আমি শুরুতেই ডাক্তার মঞ্জুর মোরশেদ আপনার কাছে একটু আসতে চাই। আপনি সুদূর যুক্তরাষ্ট্র থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। বাংলাদেশের প্রেক্ষাপট এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপট আসলে একটু ভিন্নতর। আমরা বলবো যে সেখানে অনেক আপনার স্ক্রিনিং এবং কার্ডিওভাস্কুলার যে রিস্ক অ্যাসেসমেন্ট সেটা অনেকটা বেটার অবস্থার মধ্যে দিয়ে আপনারা যান, কিন্তু আমাদের দেশের সাধারণ জনগোষ্ঠীর জন্য আসলে উনি হৃদরোগে ভুগছেন কিনা এর প্রাথমিক যে লক্ষণগুলো সেটা আমরা কিভাবে আসলে নির্ধারণ করব? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন। যে আমাদের দেশের সোশিও ইকোনমিক স্ট্যাটাস, বিশেষ করে হয়তো একটা অর্থনৈতিক সমস্যার জন্য অনেক সময় আমরা ডাক্তারের শরণাপন্ন হতে অনেক সময় লেগে যায়। যতক্ষণ না আমাদের মধ্যে সিমটম দেখা দেয় তার আগে কখনো আমরা তেমন একটা ডাক্তারের শরণাপন্ন হই না। তো একটা আমি এটাকে বেটার আউটকাম বলবো এই জন্য যে হার্ট ডিজিজ যখনই আপনাকে কোনো চেস্ট পেইন বা এই ধরনের কোনো পেইন কিংবা একটু অস্বস্তিকর, বুকের ভিতর যে অস্বস্তিকর লাগবে, এই ধরনের যদি আপনাকে ওয়ার্নিং সিগন্যাল দেয় কোনো কিছু, তখন বুঝে নিতে পারবেন যে হয়তো এটি বেটার এই জন্য বলছি যে আপনাকে কিছু সময় দিচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার জন্য, টেস্ট করার জন্য, হয়তো উপযুক্ত ট্রিটমেন্ট করার জন্য। কিন্তু আপনারা জানেন অনেক সময় এবং মুহূর্তের মধ্যে হয়তো প্রাণ চলে যেতে পারে, এবং এরকম অহরহ ঘটনা ঘটে। কিন্তু যখনই এই ধরনের সিমটম দেখা দিবে, বিশেষ করে আপনার বুকের মধ্যে যে একটা অস্বস্তিকর ভাব লাগতেছে, আপনার বডি উইল টেল ইউ হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড ইউর বডি। যদি আপনার আগে যেরকম একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকতেন, আগে যেরকম একটা কাজকর্ম করতে পারতেন, আগে যেরকম কোনো একটা অনেক ব্লক হাঁটলে কিংবা সিঁড়ি দিয়ে বাড়লে, সিঁড়ি দিয়ে যদি আপনি ক্লাইম্ব করেন, তখন যদি আপনার যদি কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি যদি না হয়ে থাকে, এখন যদি কিন্তু তার ভিন্ন ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে, ব্রিদিং প্রবলেম হয়ে থাকে কিংবা পালপিটেশন জাতীয় হয়ে থাকে, তো এই ধরনের হলে মনে হতে হবে যে আপনার হার্টের মধ্যে কোনো না কোনো রোগ আছে কিনা এটা কিন্তু দেখতে হবে। আমি যে সমস্ত সিমটমের কথা বললাম এগুলো যে এক্স্যাক্টলি যে হার্ট ডিজিজ হবে সেরকম না, কিন্তু হার্টকে সর্বপ্রথম রুল আউট করতে হবে যে আপনার হার্টের মধ্যে কোনো রোগ আছে কিনা। কারণ হার্ট ডিজিজ হচ্ছে যে 1 out of 4 পিপল ডাই ফ্রম হার্ট ডিজিজ, এবং এটি খুবই ইম্পর্টেন্ট।
এবং হার্ট ডিজিজ হলে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। গুরুত্বপূর্ণ। তো এই জন্য এটিকে অবহেলা করবেন না, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তো এই যে আমি যে সিমটম বললাম সেগুলো তো আছেই, এছাড়াও আপনার যদি যে আগে একটা যে ভালো একটা আহ, কাজকর্ম করতেন, এখন আগের মতো করতে পারছেন না, হাঁপিয়ে উঠছেন, তারপর আগে যেরকম একটা অনেক ব্লক যাওয়ার পরও আপনার তেমন একটা খারাপ লাগতো না, হাঁটতে পারতেন ইজিলি, এখন আপনার 1-2 ব্লক যাওয়ার পরে আপনার একটু রেস্ট করতে হয়, আপনার হয়তো দোনো পায়ে হয়তো এখন পানি চলে আসতেছে, আপনার হয়তো ওজন বাড়তেছে, মুখটা হয়তো ভারী হয়ে গিয়েছে, হ্যাঁ, এই ধরনের যদি কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রোভাইডারের সাথে আলাপ করবেন যে এটি কোনো হার্ট ডিজিজ কিনা। জি। জি, অবশ্যই ডাক্তার মঞ্জুর, আপনি খুব চমৎকার করে প্রাথমিক লক্ষণগুলো বললেন যে কারণে আসলে আমরা সন্দেহ করব যে আসলে আমার হার্ট ডিজিজ হতে পারে বা আসলে হয়েছে কিনা। এছাড়াও আসলে যারা বিভিন্ন ক্রনিক ডিজিজগুলোতে ভুগছেন, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ডিসলিপিডিমিয়া এবং যাদের ফ্যামিলি হিস্ট্রি বা রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা অ্যাসেস করি, তাহলে কাদেরকে আসলে আমরা বলবো যে তারা ঝুঁকির মধ্যে আছেন? জি, তো সর্বপ্রথম আমি বলবো, এখন প্রথম আমি বলিনি, আগে যেরকম আমরা ভাবতাম যে বয়স হয়ে গেছে 60-র উপরে, 70-র উপরে হয়তো হার্ট ডিজিজ হবে এরকম, এখন ইদানিং দেখা যায় যে অনেক তরুণদের মধ্যেও দেখা যায়। আমি এমনকি 28-30 এই ধরনের এইজের মধ্যেও দেখেছি খুবই সুন্দর সিমটম, বাড়ি আছে, বডি মাস ইন্ডেক্সটা আপনার খুবই ভালো, তেমন একটা রিস্ক ফ্যাক্টর নাই, যেমন ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন বা কোলেস্টেরল বলেন। কিন্তু আমরা যে লাইফস্টাইলে এখন বড় হচ্ছি, এটি শুধু যে ওয়েস্টার্ন ডায়েট কিংবা ওয়েস্টার্ন বিদেশে আমাদের মতো এরকম দেশে থাকলে যে এই ধরনের হার্ট ডিজিজ হবে সেরকম না, এমনকি আমাদের বাংলাদেশেও। কারণটা হচ্ছে যে আমরা যেরকম স্যাডেন্টারি লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাচ্ছি, যেরকম বাইরে খাওয়ার প্রবণতাটা বেড়ে যাচ্ছে, প্রসেস ফুডের উপর আমরা অনেক ডিপেন্ড হয়ে যাচ্ছি। তো এই জন্য অনেক কিছু হয়তো হতে পারে। এছাড়া যদি ফ্যামিলির মধ্যে যদি কোনো ধরনের হার্ট ডিজিজ হয়ে থাকে তাহলেও আপনাকে সেটি একটা কোশ্চেন মার্ক দিতে হবে। এরপরও সাউথ আমেরিকা, সাউথ এশিয়ান ইটসেলফ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, বিশেষ করে বাংলাদেশ, এগুলোও কিন্তু অনেকটা রিস্ক ফ্যাক্টর। তো আমরা যে নির্ণয়টা ফার্মিংহাম স্কোর বলি, ESCBD স্কোর বলি, তো এগুলাতে যে স্কোরগুলো মাপা হয়ে থাকে, তো সেগুলোর উপর ভিত্তি করে বিভিন্ন রিস্ক ফ্যাক্টর গুলো দেখে বোঝা যায় যে আপনার পরবর্তী 10 ইয়ার্সে কার্ডিওভাস্কুলার ডিজিজের রিস্ক ফ্যাক্টর কতটুকু। এটি যদি নির্ণয় করা যায় তাহলে আমাকে আপনার অ্যাগ্রেসিভলি একটু ট্রিট করতে হবে কম্পেয়ার টু আপনার আমেরিকান বা ইউকে পপুলেশন বা ইউরোপিয়ান পপুলেশনের তুলনায়। কেননা আমাদের দেশে সাধারণত, যদিও আপনার আমাদের দেশের মানুষদের হয়তো আমেরিকানদের মতো বা অন্য দেশের মতো হয়তো মোটা নাও হতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষগুলোর বডি মাস ইন্ডেক্স যদিও কম, কিন্তু আমাদের যে তলপেটটা যে ভারী হয়ে যায় এটি কিন্তু আরেকটা রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, তো এরকম আপনার আর্মটা হয়তো চিকন হতে পারে, কিন্তু এই যে যে ভুঁড়িটা হয়ে থাকে, পেটের যে ফ্যাটটা হয়ে থাকে, এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর। আর তাছাড়া অ্যাগেন আমরা যে কার্বোহাইড্রেট খেয়ে থাকি, আমাদের যে অলরেডি বেশিরভাগ মানুষের ডায়াবেটিস আছে কিংবা আন্ডারলাইং ব্লাড প্রেশার, কোলেস্টেরল এগুলি আছে। তো এই জন্য আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতে যাতে বিভিন্ন কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টর যাতে বেড়ে যাচ্ছে কিনা, কিংবা ভবিষ্যতে 10 ইয়ার্সে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজে কতটুকু রিস্ক আছে সেগুলো অ্যাসেস করতে হবে আপনার বিশেষ করে কার্ডিওলজিস্টের দ্বারা। জি, খুবই চমৎকার করে বললেন যে বয়স একটি আসলে একসময় একটি ব্যাপার ছিল যে আমরা ভাবতাম যে 40-এর আগে চিন্তা করার দরকার নেই, কিন্তু এখন আমরা অনেক ইয়াং পেশেন্ট পাচ্ছি যারা হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, অ্যাকিউট এমআই নিয়ে হাসপাতালে আসছেন। একই সঙ্গে আমরা যদি এই উপমহাদেশের অথবা বাংলাদেশের খাদ্যাভ্যাস এবং বর্তমান সময় মডার্ন এজের আমাদের যে কায়িক পরিশ্রমের বিষয়টিকে যদি আলোচনায় নিয়ে আসি, তাহলে সেটি কি হৃদরোগের ঝুঁকি বাড়াচ্ছে কিনা? মানে আমাদের এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির পরিমাণটা আসলে কি পরিমাণ হৃদরোগকে প্রভাবিত করে? জি, দেখুন, আমরা কিন্তু আমরা সবাই জিমে যেতে পছন্দ করি, কিন্তু আমার মনে হচ্ছে যে জিমে যেতে চায়, হয়তো আমি মানে ইনসাল্ট করে বলছি না, জাস্ট একটা উপমা হিসেবে দিচ্ছি, সালমান খান বা শাহরুখ খানদের মতো এরকম সুন্দর বডি হওয়ার জন্য যেতে চায়। এতে দোষের কিছু নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে আমরা জিমে যাওয়ার আগে কোনোদিন আমরা কার্ডিয়াক টেস্ট করি না, কতটুকু আমরা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমাদের বডিটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা কার্ডিয়াক টেস্ট করার, এক্সারসাইজ করার ব্যাপারে। সেটি আমরা মাসেল বিল্ড করতে চাই, কিন্তু
ভালো থাকার জন্য আপনার মাসল বিল্ডের দরকার নাই, ভালো থাকার জন্য আপনার যে প্রতিদিন যে জগিং করা বা হাঁটা, হ্যাঁ, তো জি আমরা যে সবসময় বলে থাকি 150 মিনিটস আপনার মডারেট এক্সারসাইজ কিংবা স্ট্রেনাস এক্সারসাইজ 75 মিনিটস পার উইক, এগুলো করা দরকার আছে। হ্যাঁ, কিন্তু আপনাকে অবশ্যই ভালো থাকার জন্য আপনাকে কিছুটা কায়িক পরিশ্রম করতে হবে। আমি বলবো না যে ওয়েট লিফটিং এর জন্য, ওয়েট লিফটিংটা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, একটা এটা বিষয়। এটা একটু কন্ট্রোভার্সিয়াল আছে, কিন্তু আপনাকে অবশ্যই কাউ বিং এ কাউস পটেটো থেকে বের হতে হবে। আমরা যেরকম লাইফস্টাইলে এখন বড় হচ্ছি, আমাদের যেরকম স্ট্রেসফুল লাইফ, যেরকম আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট, সবসময় আমরা ডেস্কের মধ্যে বসে থাকি, কম্পিউটারের মধ্যে ইয়ে করি, কিন্তু এর মধ্যেও প্রতি ঘন্টায় আপনাকে মিনিমাম 10 মিনিটস আপনাকে উঠে হাঁটাহাঁটি করতে হবে। আপনি এমনকি জিমেও যদি যান, যদি প্রতিদিন, কিন্তু এরপরে যদি আমি যদি 8 ঘন্টা যদি ডেস্কে বসে যদি কাজ করি, তারপরও আপনার প্রতি ঘন্টায় আপনাকে 10 মিনিটস আপনাকে ওয়াক করতে হবে। এটি হচ্ছে যে নিয়ম। হ্যাঁ, জি তো এই জন্য মানে যত বেশি আপনি মুভমেন্টে থাকবেন, তত বেশি আপনার হার্টকে আপনি ভালো রাখতে পারবেন। মানে খুবই চমৎকার বললেন যে যে আসলে নিজেকে সচল রাখা। আমরা সবসময় বলি যে খরস্রোতা নদীতে কখনো পলি পড়ে না, মানে নিজেকে যদি আমরা সচল রাখি তাহলে নিশ্চয়ই আমাদের হার্টটিও সচল থাকবে, সুস্থ থাকবে। সেই ক্ষেত্রে এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন যে আমরা যদি আসলে একটি কথা আপনি বলেছেন একটু আগে যে সময়ের সাথে এটি ভীষণভাবে সম্পৃক্ত, যে অনেকে বুকে ব্যথা নিয়ে বাসার মধ্যে আমরা বসে থাকে যে আচ্ছা দেখি কি হয়, অথবা একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে অপেক্ষা করি। কিন্তু হার্টের সাথে সময়ের সম্পৃক্ততা এত বেশি গভীর যে এভরি, আমরা বলি যে সেকেন্ড কাউন্টস, মানে মাসেল, মানে মিনিট, মাসেল ইজ মিনিট। তো এই জায়গাটিকে সময়ের সাথে কিভাবে আসলে গুরুত্বটাকে আসলে আপনি বোঝাতে চাইছেন, কেন আসলে এটি গুরুত্বপূর্ণ? জি, আমাদের হার্টে যে যে পাম্পিং, হার্ট পাম্প করে থাকে আপনার যে মাসেল দিয়ে, প্রতিটা মিনিট যদি এটা যদি আপনি লঙ্গার করেন, তাহলে হার্টের যে মাসেলটা যে কন্ট্রাকশন হয়ে থাকে সেটি ডেথ হয়ে যায়। যদি এটি যদি আপনার মারা যায়, তখন হার্ট মাসেলটা আপনার ইরিভার্সিবলি ড্যামেজ হয়ে এটা আর পাম্প করতে পারে না। তখন এটি এমত অবস্থায় ইরিভার্সিবল কনজেস্টিভ হার্ট ফেলিউরের দিকে চলে যায়, এবং এটি বুঝতে পারতেছেন, হার্ট যদি পাম্প যদি না করে, তাহলে আমাদের শরীরে এত ব্লাড সাপ্লাই কিভাবে দেবে? এই যে প্রতিটা শরীরের প্রতিটা অঙ্গে যে নুরিশমেন্টটা জি যে ব্লাড সাপ্লাইটা হয়ে থাকে, এটি তো হার্ট ইটসেলফ করতে হবে, এবং হার্ট মাসেল ইটসেলফও আপনার নুরিশমেন্ট বা ব্লাড সাপ্লাই লাগবে। তো সুতরাং প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট অবশ্যই দরকার। আপনি যেটি বলেছেন যে আমরা অনেক সময় একটু ডিলে করি যে এপিগ্যাস্ট্রিক পেইন আছে কিনা, কিংবা এটি গ্যাস্ট্রিকের পেইন আছে কিনা, সেটা হতে পারে। যেহেতু আমরা যে খাদ্যাভ্যাসে অভ্যস্ত, আমাদের প্রায় অনেক সময় গার্ড থাকে, গ্যাস্ট্রাইটিস থাকে। কিন্তু গ্যাস্ট্রাইটিসটা আপনি জানেন যে কোন খাবার খেলে আপনার গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে, কি রকম অবস্থায় হয়ে শুলে, থাকে। কিংবা আপনার খাওয়া দাওয়ার পরে এরকম কি রকম পরিস্থিতি হয়ে থাকে, এটা আপনি জানেন। কিন্তু হার্টের এই যে ডিসকমফোর্টটা, এটা কিন্তু একটু ভিন্ন ধরনের। কিন্তু যখনই দেখবেন যে আপনার গাটসটা কিন্তু বলবে, আপনার মাইন্ডটা বলবে যে না, এরকম তো আগে তো এরকম হয় না, এটা নিশ্চয়ই একটা কোনো একটা ব্যতিক্রম ধর্মী কিছু। মোট কথা বলতে চাচ্ছে, কোনো ধরনের যদি সাসপিশন থাকে, কোনো ধরনের যদি কোয়েশ্চেন মার্ক থাকে, আপনারা কখনো নিজেকে নিজে নিজে ডায়াগনোজ করবেন না। অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনার পার্শ্ববর্তী আপনার হসপিটালে কিংবা ডাক্তারের শরণাপন্ন হবেন। জি, অসংখ্য ধন্যবাদ। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসলে আনতে চাই, সেটি হচ্ছে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা। এই যে আমরা যে ধরনের খাদ্যাভ্যাসে অভ্যস্ত, আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস, এবং এখানে আসলে ভাতের পরিমাণটা আমাদের স্টেপল ফুড, কাজেই এই পরিমাণটিও বেশি। একই সঙ্গে ভাজা পোড়া, ডিপ ফ্রাই এবং বিরিয়ানি, এই জায়গা, এগুলো তো ভীষণ আমাদের প্রিয়। তো এই জায়গাটা থেকে আমাদের এই কোলেস্টেরলকে বাড়ানোর হাত থেকে বাঁচানোর উপায় কি আসলে একটি বিষয়, এবং কোলেস্টেরল বা ডিসলিপিডিমিয়া হার্টের সাথে কতখানি সম্পৃক্ত? মানে অনেকে বলা হয় যে এটি মূল কালপ্রিট। জি, তো শ্বাসের পর্বটায় আমি আগে আসি। ডিসলিপিডিমিয়া মানে হচ্ছে যে আপনার বিভিন্ন আর্টারিতে যদি আপনার চর্বি জমে যায়, আপনি তাকে চিন্তা করেন একটা সুন্দর একটা ফাইল, আপনি গার্ডেনে আপনার দিচ্ছেন, পানি দিচ্ছেন। এখন সেখানে যদি আপনি যদি একটু মাঝখানে যদি আপনি পাইপটাকে যদি একটু আপনার বৃদ্ধাঙ্গুল দিয়ে কিংবা আঙ্গুল দিয়ে যদি একটু যদি ইন্টারাপ্ট করেন, জি দেখবেন পানিটা আর আগের মতো সুন্দরভাবে এটা আপনার আসতেছে না। ঠিক তেমনি আমাদের পুরো শরীরে যে বিভিন্ন ধরনের আর্টারি আছে, এগুলিতে যদি আপনার চর্বি জমে যায়, তখন কি হবে? এই যে সুন্দরভাবে যে রক্তটা যে চলাচল করতো, এটি আগের মতো সেভাবে চলাচল হবে না। তো এটি কি হয় তখন? মাঝখানে
মাঝখানে যে চর্বিটা জমেছে তখন দুপাশ দিয়ে আপনার একটু রক্ত চলাচল করবে, তখনও আপনার প্রবলেম লাগবে না। কিন্তু যখন আপনার বডিতে অক্সিজেন ডিমান্ডটা বেশি হবে, যেমন আপনি দৌড়াচ্ছেন, তখন আপনার অক্সিজেন ডিমান্ডটা বেশি হবে, তখন এই যে ব্লাড সাপ্লাইটা দিতে চাচ্ছে অক্সিজেনটা বেশি লাগবে, তখন এটি আপনার বডির সাথে অ্যাডজাস্ট করে আর অ্যাডজাস্ট করতে পারবে না। তখনই আপনি এই ধরনের কিছু কিছু সিমটম দেখা দিবেন। আপনি ধরুন একটা নর্দমার কথা ধরুন, আপনি সুন্দরভাবে নর্দমাতে যেভাবে পানি যাচ্ছে সেখানে যদি মাঝখানে যদি কোনো একটা বড় একটা গার্বেজ যদি পড়ে থাকে, তখন এই নর্দমার পানিগুলো সুন্দর মতো যাবে না, তখন এটা ওভারফ্লো হয়ে যাবে। হ্যাঁ, এরকম। তো আমাদের শরীরের এই আর্টারি গুলো হচ্ছে যে এরকম। তো আমাদের শরীরের আর্টারি গুলোকে যদি আপনি যদি ক্লিন রাখতে চান, তাহলে আপনার এই কালপ্রিট কোলেস্টেরলকে আপনাকে কমাতে হবে। দেখেন, কোলেস্টেরল কিন্তু অনেক ভালো জিনিসও আছে, যেমন আমাদের টেস্টোস্টেরন বলেন, স্টেরয়েড বলেন, হ্যাঁ, এই ধরনের অনেক অনেক গুড দরকার কোলেস্ট্রল। আছে। কিন্তু খারাপ কোলেস্টেরলটা হচ্ছে যে সবচেয়ে মারাত্মক। তো এই খারাপ কোলেস্টেরল থেকে আপনাকে যদি বাঁচতে হয়, তাহলে আপনাকে অনেক প্রসেস ফুড থেকে, খারাপ খাবার দাবার থেকে, এগুলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি যেটা বলেছেন বিরিয়ানি বা অন্য কিছু, তো এই ধরনের প্রসেস ফুড এগুলাতে কিন্তু অনেক ধরনের আপনার স্যাচুরেটেড ফ্যাট ফ্যাট থাকে। থাকে। এই যে ট্রান্স ফ্যাট থাকে, এগুলো প্রিজার্ভ করার জন্য, খাদ্যের গুণগত মান সুস্বাদু রাখার জন্য, বাজারজাত রাখার জন্য এগুলো ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু এগুলি কিন্তু সবই খারাপ ফ্যাট। তো এই খারাপ ফ্যাট গুলো যদি আমাদের শরীরে যায়, তখন সেটি অ্যাকুমুলেট হয়ে যায়, আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। এটি শুধু হার্টে যদি, এটি যদি আপনার ব্লকেজ হয়ে থাকে, তখন হার্ট অ্যাটাক হয়ে থাকে। এটি যদি ব্রেনে গিয়ে যদি ইয়ে করে, তাহলে স্ট্রোক হতে পারে। এটি যদি আপনার পায়ে যদি ইয়ে থাকে, তাহলে সেখানেও আপনার বিভিন্ন ধরনের সমস্যা করতে পারে, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ করতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলি, এগুলি শুধুমাত্র যে আমি যে বড় বড় ভেসেলগুলোর কথা বললাম, জি। আপনার সেটি আপনার যদি আমাদের পুরুষের ইয়েতে যদি ইরেকটাইল পিনাসে যদি গিয়ে থাকে, তাহলে ইরেকটাইল ডিসফাংশন করে থাকে। আপনার চোখে যদি প্রবলেম করে থাকে, তখন আপনার ভিশনের প্রবলেম করে থাকে। এমন কোনো জায়গা নাই যেগুলি আপনার এফেক্ট করতে পারে না। তো সুতরাং আপনাকে কেয়ারফুল থাকতে হবে। আমি বলবো না যে একদম মানে লতাপাতা খাওয়ার জন্য, এটি সম্ভব না, বাস্তবতা স্বীকার করতে হবে। কিন্তু অনেকে আছে যে আমরা সব সময়, যেমন চমুচা সিঙ্গারা না হলে বিকালবেলা নাস্তা হবে না, তারপর আপনার প্রতি বেলায় প্রায় আপনার যদি আপনার চিকেন ছাড়া হবে না, কিংবা আপনার ফ্রাই চিকেন না হলে হবে না, বার্গার না হলে হবে না, কিংবা বিরিয়ানি থাকতেই হবে। এই ধরনের এগুলো কিন্তু আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। বিশেষ করে যাদের হার্ট ডিজিজ আছে ফ্যামিলির মধ্যে, যাদের অলরেডি আন্ডারলাইং বিভিন্ন ধরনের প্রবলেম আছে, যেমন ব্লাড প্রেশার বলেন, কোলেস্টেরল বলেন, তাদের ক্ষেত্রে তো আরো একটু সতর্ক থাকতে হবে। আর ডায়াবেটিস যাদের যাদের রয়েছে। অলরেডি হার্ট ডিজিজ হয়েছে, তার তো আরো একটু কেয়ারফুল থাকতে হবে। যে খুবই চমৎকার করে বললেন, আসলে এই খাদ্যাভ্যাসটি আসলে পরিবর্তন করাটা একেবারেই জরুরি। বিশেষ করে আমরা রেড মিটের কথা বলেছেন, ডিপ ফ্রাই যেসব স্যাচুরেটেড ফ্যাটের কথা বলেছেন, সেইগুলো আসলে আমাদেরকে চেষ্টা করতে হবে যতখানি সম্ভব সেটিকে মিনিমাইজ করার। একই সঙ্গে আমি জানতে চাই, যাদের আসলে ডায়াবেটিস রয়েছে এবং উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের ক্ষেত্রে হার্টের ঝুঁকির পরিমাণ কতখানি এবং সেই নিয়ন্ত্রণের বিষয়টি কতখানি হার্টের রোগ থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে? তো দুইটি প্রশ্ন এখানে, একটা হচ্ছে যে ডায়াবেটিক, একটা হচ্ছে যে ব্লাড প্রেশার। ডায়াবেটিস ইকুইভ্যালেন্ট টু হার্ট ডিজিজ। হ্যাঁ, আপনার কারো যদি আপনার কোনো হার্ট ডিজিজ না হয়ে থাকে, যেরকম রিস্ক থাকে, আর কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে, তাদের ক্ষেত্রে অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু হার্ট ডিজিজ। কারণটা হচ্ছে যে ডায়াবেটিস একটি হচ্ছে যে ইনসুলিন যে সেন্সিটিভিটিটা নষ্ট হয়ে যায়, তারপর আপনার যে ব্লাড গ্লুকোজটা যে অ্যাকুমুলেট হয়ে যায়, এই ব্লাড গ্লুকোজগুলো বিভিন্নভাবে কনভার্ট হয়ে পরবর্তীতে এটি ফ্যাটি অ্যাসিড এবং ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে থাকে। তো সুতরাং সেটি একটি প্রবলেম। আরেকটা হচ্ছে যে ডায়াবেটিসের যে নিউরোপ্যাথিক যে প্রবলেম হয়ে থাকে, নার্ভ ড্যামেজ হয়ে থাকে, সেগুলি যে রেগুলার টিপিক্যাল পার্সনের যেরকম চেস্ট পেন হয়ে থাকে, সেরকম বোঝা যায় না, যার ফলে অনেক সময় আমরা ডায়াগনোজ করতে অনেক ডিলে হয়ে যায় এবং মারাত্মক ক্ষতি হতে পারে। এটি একটি প্রবলেম। আরেকটা হচ্ছে যে ব্লাড প্রেশারের কথা বললেন, ব্লাড প্রেশার মানে একটা এত বেশি প্রেশার, এই প্রেশার যদি বেশি হয়ে থাকে, আপনি চিন্তা করেন, একটা জায়গাতে যতটুকু প্রেশার ক্ষমতা রাখে, তার থেকে যদি বেশি হয়ে থাকে, ওটা কি হবে? একটা বেলুনের মধ্যে যতটুকু এয়ার দেওয়ার কথা, এর থেকে যদি বেশি দিন, এটা বার্স্ট হয়ে যাবে। তো এই প্রেশারটা যদি বেশি হয়ে থাকে, হার্ট যে পাম্প করতেছে একটা হাই প্রেশারের এগেনস্টে, তখন কি হবে? হার্ট একসময় এটা আর
পাম্প করতে পারবে না, এক্সস্টেড হয়ে যাবে, হার্ট ফেলিয়ার হবে। তারপর আপনার যে বেশি করে যে পাম্প করতেছে, এই যে একটা আরেকটা প্রেসারের এগেনস্টে, এটি করতে গিয়ে আপনার বিভিন্ন স্মল আর্টারিয়াল গুলা, স্মল স্মল যে আমাদের যে আর্টারি আছে, ছোট ছোট যেগুলো আর্টারিয়াল গুলি বা এগুলি ক্যাপিলারি, এগুলি অনেক সময় ছিঁড়ে যায়। ছিঁড়ে গেলে কি হবে, আপনার যে এই যে ব্রেইনের ওয়াটারশেড এরিয়া, ওয়াটারশেড এরিয়া, অনেক সময় এগুলি কি হয়, আপনার বিভিন্ন ধরনের হ্যামারেজ হয়ে থাকে এবং বিভিন্ন ধরনের একটু ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে, স্ট্রোক হতে পারে, হ্যাঁ, টিআইএ হতে পারে, এই ধরনের অনেক প্রবলেম হতে পারে। তো সুতরাং ডায়াবেটিস, ব্লাড প্রেশার এবং সেই সাথে সাথে কোলেস্টেরল, এগুলো সবই একটা একটা অপরের সাথে জড়িত এবং একই সূত্রে গাঁথা, এবং একটি হলে আরেকটি হওয়ার সম্ভাবনা থাকে। কারণ এগুলিকে যদি আপনি ট্রিটমেন্ট যদি না করে থাকেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার মনজুর মোর্শেদ। আমরা হৃদরোগ নির্ণয়ের আরো কিছু আধুনিক পদ্ধতি নিয়ে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে আসলে আপনি কি হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা, বা আসলে হৃদরোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়গুলো নিয়ে সতর্ক হওয়ার বা সচেতন হওয়ার সময় এখনই। সঙ্গেই থাকুন, ফিরে আসছে। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে কথা বলছিলাম আপনি কি হৃদরোগে কোনোভাবে ভুগছেন কিনা, এবং আসলে হৃদরোগে ভোগার যে লক্ষণগুলো রয়েছে, যে আধুনিক যে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং একই সঙ্গে যে ইনভেস্টিগেশন টুলসগুলো রয়েছে, সেই প্রসঙ্গে কথা বলছিলাম ডাক্তার মনজুর মোর্শেদ থেকে। তিনি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ডাক্তার মনজুর মোর্শেদ, আমরা যে প্রসঙ্গে ছিলাম, যে হৃদরোগের খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে কথা বলেছি, যে কিছু রোগ যেগুলো ক্রনিক ডিজিজ যেগুলো আসলে হৃদরোগকে প্রভাবিত করে সেটা নিয়ে কথা বলেছি। এখন আমরা জানতে চাই আসলে যদি আমরা একজনের হৃদরোগ নির্ণয় করতে চাই, তাহলে এর আধুনিক পদ্ধতিগুলো কি কি রয়েছে, কি কি টুলস রয়েছে, যেটা দিয়ে আমরা আসলে বুঝবো যে উনি হৃদরোগে আক্রান্ত কিনা? জি, ধন্যবাদ আবারও। জি, প্রথমে একটা পেশেন্টের হৃদরোগ আছে কি না আছে, আমরা অ্যাজ ইউজুয়াল সিমটম গুলো জানতে চাই, ক্লিনিক্যাল ডায়াগনোসিস গুলো করতে চাই। এরপরে যে বিভিন্ন ব্লাড টেস্ট আছে, কার্ডিয়াক মার্কার আছে, সেগুলা দেখতে পারি। তারপর ইকেজি, সেটি 12 ব্লেড ইকেজি করতে পারি। তারপর আপনার ইকোকার্ডিওগ্রাম করতে পারি, আল্ট্রাসাউন্ড। তারপর বিভিন্ন ধরনের স্ট্রেস টেস্ট আছে, সেটি নিউক্লিয়ার পারফিউশন টেস্ট বা ডোপিটামিন স্ট্রেস টেস্ট, এরকম স্ট্রেস টেস্টের মধ্যে অনেক স্ট্রেস টেস্ট আছে, সেগুলি করা যেতে পারে। তারপর আপনার কার্ডিয়াক সিটি করা যেতে পারে, কার্ডিয়াক সিটি এনজিওগ্রাম। তারপর এনজিওগ্রাম ইটসেলফ করা যেতে পারে। তারপর আপনার কার্ডিয়াক এমআরআই করা যেতে পারে। তো এই ধরনের অনেক অনেক ধরনের টেস্টই আমরা করতে পারি। জি, খুবই অনেক, যেগুলো আসলে যতগুলো প্রাসঙ্গিক যতগুলো টেস্ট আছে সেগুলো সবই বলেছেন। কিন্তু অনেকে যেটা দেখা যাচ্ছে যে প্রাথমিকভাবে অ্যানজিওগ্রামের কথা শুনলে অনেকেই একটু পিছিয়ে আসে, যে মানে ইনভেসিভ একটা প্রসিডিউর করবেন, এখানে একটু ভয় পায় বা আসলে বলে যে না, আমি যেতে চাই না। তো তাদের ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে আমরা আসলে কি কি টেস্ট করে তাদের হৃদরোগটিকে আমরা নির্ণয় করতে পারি, যে আসলে যারা ইনভেসিভ পদ্ধতিতে যেতে চায় না? জি, ইনভেসিভ প্রথমে যদি মনে করা হয়ে থাকে যে এই পেশেন্টটার কার্ডিয়াক এনজিওগ্রাম করা উচিত, এটি হতে পারে আপনার কার্ডিয়াক সিটি দিয়ে কিংবা নিউক্লিয়ার যে কোনো স্ট্রেস টেস্টের মাধ্যমে যদি পজিটিভ ফাইন্ডিং হয়ে থাকে, তখন কার্ডিয়াক আপনার এই এনজিওগ্রামটা করা যেতে পারে। এনজিওগ্রাম এবং কার্ডিয়াক সিটিটা হচ্ছে যে নন ইনভেসিভ প্রসিজার। আপনার কার্ডিয়াক এনজিওগ্রামে যেরকম কোন কোন ভেসেলে কত পার্সেন্ট কিরকম ব্লক আছে না আছে যেরকম আমরা জানতে পারি, কার্ডিয়াক সিটির মাধ্যমেও আপনার সেইভাবে জানা যায়। পার্থক্যটা হচ্ছে যে কার্ডিয়াক সিটিতে যে আপনার যে ডাইটা ব্যবহার করে সেখানে দেখা হয়ে থাকে এটা 3 ডিমেনশনালি কোথায় কোন জায়গাতে ব্লকটা আছে। কিন্তু ব্লক যদি হয়ে থাকে, যেরকম এনজিওগ্রাম করলে, রেগুলার যে ইনভেসিভ এনজিওগ্রাম করলে যেরকম স্ট্যান্ড করানো যেত, কিন্তু কার্ডিয়াক সিটিতে সেটা করানো যাবে না। কার্ডিয়াক সিটিতে যদি সেটা পজিটিভ ফাইন্ডিং হয়ে থাকে, যেমন ধরেন কথার কথা ধরে নিলাম যে এলএডিতে 90% ব্লকেজ হয়ে গেছে, তখন এখানেই আপনার আনসারটা শেষ। তখন আপনাকে ইনভেসিভ
ইন্টারভেনশন কার্ডিওলজিস্টের কাছে গিয়ে সেটি আপনাকে অ্যানজিওগ্রাম করতে হবে এবং যে জায়গাতে ব্লকেজ আছে ওই জায়গাতে আপনার স্টেন্ট করাতে হবে। এটি হচ্ছে যে মেইন। আর কার্ডিয়াক এমআরআই যে কথা যেটা বলছেন সেটা যেমন ধরেন কথার কথা আপনার কোনো ভালভুলার কোনো প্রবলেম আছে, ইকোকার্ডিওগ্রামে ভালভের কোনো প্রবলেম দেখতেছি, সেটি এওর্টিক রিগার্গিটেশন হতে পারে ফর এক্সাম্পল, এওর্টিক স্টেনোসিস হতে পারে ফর এক্সাম্পল। অনেক সময় যেগুলি স্কুলে ভিজুয়ালাইজেশন অনেক সময় কম্পিউটারে তো কিছু ব্যাপার আছে, কিন্তু এরপরও যদি আপনার যদি কোনো ধরনের যদি সিমটমের সাথে যদি একটা ডিসক্রিপেন্সি হয়ে থাকে তখন আমরা কার্ডিয়াক এমআরআই করে থাকি। সেটা 3D ভার্সনে দেখা যায় যে কতটুকু রিগার বা কতটুকু স্টেনোসিস আছে। এটি সার্জনদের জন্য খুবই উপকারী যে বিফোর মানে সার্জারি করার আগে। জি, যে খুবই গুরুত্বপূর্ণভাবে কথা বলেছেন। একই সঙ্গে একটি টেস্টের কথা না বললেই নয়, যেটি আমরা ইটিটি বা ট্রেডমিল স্ট্রেস ট্রেডমিল টেস্ট যেটা করা হয়ে থাকে, সেটি আসলে কাদের জন্য প্রযোজ্য এবং কোন কোন বয়সের ক্ষেত্রে রয়েছেন? জি, এটিটা আপনার এটি খুবই সিম্পল প্রসিজার কিন্তু অনেক মূল্যবান। হ্যাঁ, বিশেষ করে যারা ইয়ং বয়সে যারা আপনার একটু দৌড়াতে পারেন, এটাতে তো তিনটি স্তর আছে। তো লাস্ট স্তরে আপনাকে করতে হয়, একটু দৌড়াতে হয়। তো একটু হ্যাঁ, তো যদি দৌড়াতে যদি সক্ষম হয়ে থাকেন, বিশেষ করে যদি এল্ডারলি না হয়ে থাকেন, বিশেষ করে যদি হাঁটুতে বা যদি কোনো পড়ার যাতে চান্সটা যদি না থাকে, তাহলে ওই ধরনের পেশেন্টের জন্য আপনার এই ইটিটিটা করানো যায়। ইটিটির মধ্যে যে আপনাদের বিভিন্ন ধরনের যে ইলেকট্রোকার্ডিওগ্রামের বিভিন্ন যে চেঞ্জটা হয়ে থাকে আপনার অক্সিজেন ডিমান্ডের সাথে, যে এটি দেখা হয় এবং এরপরে আপনার বোঝা যায় যে এই পেশেন্টটা কতটুকু পেরেছে না পেরেছে, এর সাথে পেশেন্টটাকে কমপ্লিট করতে পারলো, পেশেন্টটার একেজি কিরকম চেঞ্জ হলো, এগুলোর মাধ্যমে বোঝা যায় যে পেশেন্টটার কোনো ধরনের জি। আমরা একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ওনার দর্শককে একটু যুক্ত করি। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার নাম আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিন দর্শক। তাপস আমার নাম। জি, বলুন তাপস। হ্যাঁ, বরিশাল বাড়ি। জি, বলুন। হ্যাঁ, আমার সমস্যা আছে, আমার আছে উচ্চ রক্তচাপ। আমার থাকে ডানাতে থাকে প্রেশার এক রকমের, বাহাতে থাকে প্রেশার আর এক রকমের। আমার বাহাতে থাকে 80 আর 120, আর ডানাতে থাকে 90 আর 140, কখনো 95 হয়, কখনো আমার 100 হয়। আমার এবং আমার উপরে 150 হয়, 150। জি, এখন আমার দু হাতে দুই রকমের প্রেশার। আমি সকালেও প্রেশার ওষুধ খাই, রাতেও খাই। আমি সকালে খাই এনজিলগ 50+, আর রাতে খাই বিসলল 2.5। বুঝতে পেরেছি। এখন আমার হচ্ছে যে আমাদের বংশে সবাই স্ট্রোকের রোগী। আমার বাবা মা, আমার দাদা দাদি সবাই স্ট্রোকে আক্রান্ত। আমিও ভয়ে আছি। স্যারের কাছে আমার অনুরোধ, আমার কি করণীয়, মানে স্ট্রোক যেন না হয়, স্ট্রোক থেকে বাঁচার জন্য। না দর্শক, আপনি স্ট্রোক বলতে আসলে কি বোঝাচ্ছেন? যে মানে কোন হার্টের সমস্যার কারণ? মানে না, স্ট্রোক বলতে ব্রেন স্ট্রোক। আমার বাবা ব্রেন স্ট্রোকের। আচ্ছা, ঠিক আছে। বাবা দাদা দাদি সবাই ব্রেন স্ট্রোকে মারা গেছে। আমিও এই জন্য খুব ভয় আছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দর্শক। আমরা আসলে উত্তরটি নিচ্ছি। ডাক্তার মঞ্জুর, আমরা আসলে যে প্রশ্নটি করেছেন তারপর বরিশাল থেকে, যে ওনার 2 হাতে 2 রকমের ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে, উনি নিয়মিত ব্লাড প্রেশার ওষুধ খাচ্ছেন। একই সঙ্গে উনি একটু আশঙ্কায় ভুগছেন যে ওনার পরিবারের অনেক সদস্য স্ট্রোকে ভুগছেন, ওনার সেই আতঙ্কিতে ভুগছেন। আপনি আসলে কি ধরনের পরামর্শ দিতে চান সেক্ষেত্রে? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। উনি বলেছেন যে 2 হাতে 2 রকম ব্লাড প্রেশার। সাধারণত আপনার খুবই ন্যারো মার্জিন যদি হয়ে থাকে এটি এক্সপেক্টেড, কিন্তু যদি 2 হাতে 2 রকম ব্লাড প্রেশার যদি বেশি পার্থক্য হয়ে থাকে তখন এটি কোনো অন্য ধরনের কোনো হার্ট ডিজিজ কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, কোয়ার্টেশন অফ এওর্টা কিংবা আরো অন্য অনেক ধরনের কারণ হতে পারে, এগুলো একটু রুল আউট করতে হবে যে আপনার এই ধরনের প্রবলেম আছে কিনা। আর যেহেতু আপনি বলেছেন যে ফ্যামিলির মধ্যে হার্ট ডিজিজ হয়তো থাকতে পারে, বিশেষ করে স্ট্রোক এই ধরনের, তাহলে আপনাকে অবশ্যই আপনার কার্ডিওলজিস্টের কাছে একটু গিয়ে দেখতে হবে যে আপনার মধ্যে কোনো ধরনের হার্ট ডিজিজ আছে কিনা। সেটি আপনার স্ক্রিনিং থেকে আরম্ভ করে কিছু টেস্ট করা যেতে পারে যে আপনি সম্পূর্ণভাবে সুস্থ আছেন কিনা।
জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনি তার উত্তরটি পেয়েছেন। আমি যদি আসলে একটা মঞ্জুর আমরা আরেকটি প্রসঙ্গক্রমে আসি যে হার্ট অ্যাটাকের কিছু কারণ মানে লক্ষণ এবং কারণ বলেছেন, একই সঙ্গে আমরা কিছু আধুনিক পদ্ধতি রোগ নির্ণয় যদি আমরা আসলে কেউ হার্ট অ্যাটাক হয়েই থাকে তাহলে তার আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো কি কি রয়েছে, যেটি আসলে সময়ের সাথে সম্পৃক্ত, যেটি বলেছেন আপনি? হার্ট ডিজিজ হলে যে বিভিন্ন ধরনের মডার্ন মেডিসিন বলেন, ট্রিটমেন্ট বলেন, অনেক কিছু আছে ইদানিং। একটু মডার্ন কিছু আমি প্রথমে বলিনি। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে মেশিন ড্রিভেন যে লার্নিং যে অ্যালগোরিদমটা আছে, এটি কিন্তু আপনার হার্ট ইমেজিং এর টেকনিক যেমন ইকোকার্ডিওগ্রাম, এমআরআই, সিটি স্ক্যান, এগুলো কিন্তু অনেক কিছু আপনার আইডেন্টিফাই করতে পারে, অনেক কিছু আপনার প্রিডিক্ট করতে পারে। তারপর এআই ক্যান আপনার আইডেন্টিফাই করতে পারে আপনার হার্ট অ্যাটাক হবে বা হচ্ছে বা অ্যাসেসমেন্ট এগুলো করতে পারে। এগুলো কিন্তু খুবই ভালো, কিন্তু তারপরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একদম কমপ্লিটলি আমরা ডিপেন্ড সাধারণত ডাক্তাররা হই না। এটা হয়তো পেশেন্টরা অনেক সময় হয়তো ডিজিটাল মিডিয়ার যুগে অনেক কিছু হয়তো একটু আইডিয়া পেতে পারেন, কিন্তু এরপরও ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে। কেননা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরা কিন্তু এরা কিন্তু আপনার মেডিকেল এক্সাম দেন না, এরা কিন্তু মেডিকেল স্কুলে যান নাই, এরা কিন্তু অনেক অ্যালগোরিদম একসাথে আপনার ইন্টেলেকচুয়াল লোকেরা আপনার এগুলি কম্পিউটার প্রোগ্রামিং করে দিয়ে এইভাবে আপনার একটা প্রিডিকশন করছেন। হ্যাঁ, তো এটা হচ্ছে যে প্রিডিক্টিভ মডেল। তো সুতরাং তারপরেও আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। আরেকটা হচ্ছে যে বর্তমান আপনার ডিজিটাল যুগে যেমন আমরা অনেক সময় যে ওয়ারেবল ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, যেমন আপেলের স্মার্টফোন কিংবা অন্যান্য স্মার্টফোন, এগুলিতে আপনার দেখা যেতে পারে যে আপনার হার্ট রেট কেমন, আপনার অক্সিজেন স্যাচুরেশন কেমন, আপনার এগুলি কিন্তু 1 লিটিকেজি, আমরা যেগুলো 12 লিটিকেজি করে থাকি। সুতরাং বুঝতেই পারছেন যে 1 লিটিকেজিতে আপনাকে বলবে শুধুমাত্র আপনার অ্যারিথমিয়া হচ্ছে, আপনার রিদমটা যে ছন্দের আকারে হওয়ার কথা, লাভ ডাব এই ধরনের করে ওইটি হচ্ছে না, কোনো না কোনো জায়গায় একটা অ্যাবনর্মালিটি দেখা দিচ্ছে এবং এই অ্যাবনর্মালিটি আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। হয়তো এটার জন্য আপনি হয়তো আবার ডাক্তারের কাছে একটু আগে ভাগে যাবেন যে এই ধরনের হলো কেন, কিংবা হার্ট রেট সব প্রায় সময় 130, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 130 160 কেন হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলি তো ওয়ারেবল ডিভাইস, এগুলার অ্যাগেইন এগুলো আমি খারাপ করতে বলতেছি না, এগুলো ভালোই। হ্যাঁ, তো এগুলা তারপর আপনার যে বিভিন্ন ধরনের 3D ইমেজ আছে, আমাদের একসময় আমরা 2D ইকোকার্ডিওগ্রাম করতাম, সিটি ইমেজ করলাম, এগুলা 2D তে করা যেত, কিন্তু এখন ইদানিং এত 3D তে করা যায় যে এটাতে অনেক কিছু আমরা জানতে পারি। হ্যাঁ, তারপর স্পেকল ট্র্যাকিং বলেন, তারপর আরো অনেক ধরনের নতুন নতুন টেকনোলজি আপনার ইকোকার্ডিওগ্রামেতে এসেছে, সেগুলি আমাদেরকে অনেক ধরনের আপনার ইনফরমেশন দিয়ে থাকে। তারপর আপনার জেনেটিক ডায়াগনস্টিক, যে কারো ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরোলেমিয়া হচ্ছে কিনা, তারপর জেনেটিক বায়োমার্কার ফর হার্ট ফেলিওর, তারপর কোলেস্টেরল, যেমন আপনার বিভিন্ন ধরনের বায়োমার্কার আছে, সেগুলি আপনাকে অ্যাডভান্স আপনাকে বলে দিচ্ছে যে আপনার কি ধরনের আপনার ভবিষ্যৎ আপনার প্রবলেম হতে পারে। তারপর বিভিন্ন ধরনের ব্লাড বায়োমার্কার, আগে আমরা একসময় শুধু ট্রপোনিন নিতাম, এখন হাই সেন্সিটিভিটি ট্রপোনিন হয়েছে। তারপর আপনার বিভিন্ন ধরনের আরো মডার্ন টেকনোলজি আছে যেগুলি আপনার FABP বলে থাকি, সেগুলো আপনার বলে দিতে পারে যে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটুকু আছে না আছে। তারপর হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ড আমরা ব্যবহার করে থাকি, হাই রেজলিউশন আল্ট্রাসাউন্ডে আপনার ব্লাড ফ্লোটা কেমন হচ্ছে না হচ্ছে এগুলো কিন্তু বলা যেতে পারে। তারপর বিভিন্ন ধরনের নন ইনভেসিভ কার্ডিয়াক ইমেজিং, যেটা অমিত ভাই বলেছেন আগে, কার্ডিয়াক এমআরআই বলেন, সিটিএ বলেন, এগুলো কিন্তু মডার্ন টেকনোলজির মধ্যে পড়ে থাকে। তারপর আমরা যে বিভিন্ন ধরনের স্টেথোস্কোপ ব্যবহার করতাম, আগে একসময় স্টেথোস্কোপ ব্যবহার করতাম শুধুমাত্র আমরা মারমার শুনতাম কিংবা খুব একটা বেশি ইনফরমেশন দেওয়া যেত না। এখন এই হার্ট মারমারগুলো, এগুলো কি ধরনের হার্ট মারমার, যেমন ইকো স্টেথোস্কোপ দিয়ে আমরা অনেক অ্যাডভান্স ধরনের অনেক হার্ট মারমার আপনার শুনতে পারি আর কি। তারপর যেটি আমি অ্যাডভান্স ইকোকার্ডিওগ্রাম বললাম, যেটি আপনার হচ্ছে যে স্পেকল ট্র্যাকিং ইকোকার্ডিওগ্রাম, এটির মাধ্যমে হার্ট মাসেলটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে কিনা, কতটুকু ড্যামেজ হচ্ছে না হচ্ছে, এগুলো অনেক কিছু করা যেতে পারে। এরপরে হচ্ছে যে কার্ডিয়াক অপটো অ্যাকুস্টিক ইমেজিং মাধ্যমে যেতে পারে। আচ্ছা, আপনি যেটি বললেন এখন যে হার্ট যদি অ্যাটাক হয়ে যায় তখন আপনার বিভিন্ন ধরনের এই যে নতুন ট্রিটমেন্টের মধ্যে, এগুলো তো বললাম আমি ডায়াগনোসিসের ব্যাপারে। তারপর ট্রিটমেন্টের ব্যাপারে আপনি যদি বলেন যে এখন যে আপনার হার্ট ফেলিয়ার হয়েছে, হার্ট ফেলিয়ার হলে আপনার যে ইন্ট্রেস্টো বলেন, তারপর অ্যাপ্লেরিনান বলেন, তারপর বিভিন্ন ধরনের ডায়াবেটিক মেডিকেশন, এখন ডেপাগ্লিপ্লোজিন, ইপাগ্লিপ্লোজিন, এই ধরনের অনেক মেডিসিন যেগুলো আপনার কার্ডিয়াক মোর্টালিটি থেকে আপনাকে বাঁচাবে, কার্ডিয়াক হসপিটালাইজেশন থেকে রক্ষা করবে, তারপর হার্ট ফেলিয়ার হওয়া থেকে আপনার রক্ষা করবে, এই ধরনের অনেক আছে।
হ্যাঁ, তারপরে ইদানিং যে ওয়েট লস মেডিকেশন যেমন ওয়েগোভি বলেন, মঞ্জুরো বলেন, এগুলা হ্যাঁ GLP-1 এগুলি অনেক ধরনের প্রমিসিং। জি, আসলে দারুণ কিছু নতুন তথ্য দিয়েছেন, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মঞ্জু মোর্শেদ আমাদের সঙ্গে থাকার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে, বিশেষ করে আপনি হৃদরোগে ভুগছেন কিনা এবং আসলে এই যে কিছু কারণ, বিশেষ করে ক্লিনিক্যাল সিমটম এবং কিছু ইনভেস্টিগেশন যেগুলো রয়েছে, যেটি দিয়ে আমরা আধুনিক পদ্ধতিতে হার্ট রোগ নির্ণয় করতে পারি, সে বিষয় নিয়ে আজকে কথা বলেছি। আপনার হার্টের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।